প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। জয় হো, জয় মা। মহাকাল চ্যানেলের একজন ফলোয়ার আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন, মহিলাদের গায়ে বা মেয়েদের গায়ে টিকটিকি পড়লে কি হয়, এটা কি কোনো শুভ সংকেত না অশুভ, এমন কিছু কি আদৌ শাস্ত্রে রয়েছে? টিকটিকি প্রসঙ্গ তো পূর্বেই তো প্রশ্নোত্তর সাপেক্ষে উত্তর দিয়েছি আর কি, একটা লেকচার বা বেশ কয়েকটি আপনি টিকটিকি বলেছেন। ডাক নিয়ে আর কি। প্রথম কথা হচ্ছে যে শাস্ত্রে আছে কিনা, তাই না? একদম। আবার এটা বিজ্ঞান ভিত্তিকও কিনা বা কোনো কজ আছে? প্রথমে দেখবো যে শাস্ত্রে আছে কিনা, তারপরে বিজ্ঞান ভিত্তিক আলোচনা, এবং তারপরে পড়লে কি হয় দেখা যাবে আর কি। হ্যাঁ, বিষয় হচ্ছে শাস্ত্রে রয়েছে। কোন শাস্ত্রে রয়েছে? বৃহৎ সামুদ্রিক শাস্ত্র, তারই একটি পার্ট বলা যায় শাকুন শাস্ত্র। এই শকুন বা শাকুন শাস্ত্র, অনেকে ভাববেন বোধহয় শকুনের নাম অনুসারে। হ্যাঁ, শকুনের নাম অনুসারে, কিন্তু শাকুন শাস্ত্রের অর্থ হচ্ছে বিভিন্ন পশু, বিভিন্ন পাখি এবং মানুষের সম্পর্কে বা অন্যান্য জীবের সম্পর্কিত যে শাস্ত্র আর কি, তাদের সম্পর্কে যেটা বলা হয়েছে বা তাদের আচার আচরণ, হ্যাঁ, বিভিন্ন শব্দ আওয়াজ বিভিন্নভাবে তাদের সাপেক্ষে একটি ফলাফল নির্ণয় করা হয়, বা আগম নিগম শুভ অশুভ এরকম কিছু সংকেত প্রদান করে, যাদেরকে কেন্দ্রায়িত করে যে সমস্ত প্রাণী আদি জীব আদি যাই হোক, সেইটাকে বলা হয়েছে শাকুন শাস্ত্র বা শকুন শাস্ত্র। আচ্ছা। সুতরাং শকুন শাস্ত্র আমরা কোথাও কোথাও সরোদয় শাস্ত্রের সাথে সম্পৃক্ততা দেখেছি, আছে। সুতরাং একেবারে অবাঞ্ছিত নয়, এটাকে ফেলে দেওয়া যাচ্ছে না, রয়েছে। প্রথমত আর ইন ডিটেল বলছি না, ঠিক আছে? এই হচ্ছে বিষয়বস্তু। আর বিভিন্ন জ্যোতিষশাস্ত্র অনুসারেও জানা যায় যে তারা সম্প্রচার করছেন, আজকাল সোশ্যাল মিডিয়াতেও জানা যায় সম্প্রচার করছেন। বিশেষভাবে যে মহিলাদের গায়ে যে টিকটিকি পড়লে কি হয়, তারা তো বিশদ বর্ণনা দিয়েছেন। তো যাই হোক, এর যে লজিকটা কি সেটা বলতে গেলে তো বিশদ ব্যাপার। তা সম্প্রচারিত যে বিষয়টি, যেটা মহিলাদের গায়ে কোথায় পড়লে কি হয় আর কি, তো সাধারণত বা ভাগে যদি পড়ে, ঠিক আছে, বা অঙ্গে, তাহলে সেই মহিলাদের ক্ষেত্রে শুভ সূচক, ঠিক আছে, শুভ সংকেত। আর যদি ডান দিকে পড়ে তাহলে অশুভ সংকেত, এইসব প্রচারিত হয় আর কি, আছে আর কি। এবং আবার যদি কপালের ডান দিকটায় পড়ে তাহলে কিন্তু আবার অশুভ সংকেত নয়, প্রচুর অর্থ আসতে চলেছে এই ইঙ্গিত বা সংকেত দেয়। আবার যদি চুলে পড়ে তাহলে সেটা অশুভ সংকেত দেয়। এরকম সব কিছু ব্যাপার উঠে এসছে। আবার কেউ কেউ বলেন যে যদি টিকটিকি বাড়িতে থাকে তাহলে বুঝতে হবে যে লক্ষ্মীর প্রতীক স্বরূপ কাজ করে, অর্থাৎ টিকটিকিকে লক্ষ্মীর প্রতীক বলা হয়। অর্থাৎ টিকটিকি যাদের বাড়ি আছে, লক্ষ্মী আছে, তার মানে লক্ষ্মী বাড়িতে আছে মানে আর কোনো ভয় নেই। কারণ একটাই উদ্দেশ্য, ওই যে অর্থ, টাকা পয়সা, সমৃদ্ধি। টিকটিকি হোক, কাক হোক, জ্যোতিষশাস্ত্র হোক, আয়ুর্বেদ শাস্ত্র, যেদিকেই হোক না কেন, গাছপালা যাই হোক, বাস্তুশাস্ত্র আদি থেকে শুরু করে, একটাই উদ্দেশ্য যে আপনার বাড়িতে এটা থাকুক, ঠিক আছে, তাহলে শুভ সংকেত, টাকা ভরে যায়। যদি এটা থাকে, যদি অশুভ সংকেত হয়, তাহলে আপনার ঝাড়ে বংশ ধ্বংস হয়ে যাবে। বিষয়বস্তু এরকম। তো যাই হোক, লজিক অবশ্যই আছে। যেমন কেউ কেউ আবার সম্প্রচার করছেন যে দীপাবলির দিনে যদি টিকটিকি দর্শন হয় তাহলে বুঝতে হবে যে লক্ষ্মী কিন্তু ঘরে চলে এসছে, আর দেরি নেই, ঠিক আছে। আবার যাত্রাপথে যদি মরা টিকটিকি দর্শন হয় তাহলে সেটা অশুভ সংকেত। তবে শাকুন শাস্ত্র কি বলছে বা সরোদয় শাস্ত্র কি বলছে, বিশেষভাবে আমি সরোদয় শাস্ত্রকে গুরুত্ব দেবো, এর কারণ আছে। সরোদয় শাস্ত্র যখনই বলি তখন সোয়ার অর্থাৎ সাউন্ড, এক কথা আমরা ধরে নিতে পারি, ঠিক আছে, শব্দ, ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন, ফ্রিকোয়েন্সি, শব্দ, যাই কিছু বলো, ইথরীয় ব্যাপার, যাই কিছু বলো, এই অনন্ত ব্রহ্মাণ্ড তো একটি ইথরীয় প্রক্রিয়া চলছে, ঠিক আছে। এই ইথরীয় প্রক্রিয়া আমরা সহজ কথায় বলি কি, একটি আকাশ তত্ত্ব, পঞ্চভৌতিক তত্ত্বের আকাশ তত্ত্ব, ঠিক আছে। এই আকাশ তত্ত্ব থেকেই কিন্তু আরও চারিভূত উদ্ভূত হয়েছে, উৎপন্ন হয়েছে। তার ভেতরে কিন্তু এই যে পঞ্চ তন্মাত্রা আছে, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, তো এই যে শব্দ, এই অনন্ত ব্রহ্মাণ্ডে এমন কোনো স্থান নেই পঞ্চভৌতিক উপাদান নেই, মানে মাটি, জল, বায়ু, আকাশ, এই সমস্ত আছে। আচ্ছা, তাহলে এই পঞ্চভৌতিক তত্ত্ব যদি থাকে তাহলে সেখানে পঞ্চ তন্মাত্রা আছে, শব্দ আছে। আচ্ছা, এইবার যদি
কোনো এক্সিস্টেন্স না থাকে তাহলে সেখানে কিন্তু শব্দ উচ্চারিত হতে পারে না বা শোনা যায় না, এরকম একটি ব্যাপার আছে বৈজ্ঞানিক ফর্মুলায়। কিন্তু শোনা না গেলেও সেখানে যে শব্দ উচ্চারিত হচ্ছে না সেটা কি প্রমাণ দেবে? অবশ্যই শব্দ আছে। যেমন আমাদের অনাহত চক্রে, হৃদচক্রে শব্দ উচ্চারিত হয় কিন্তু আমরা শুনতে পাই না। অনাহত, আহত ছাড়াই, অর্থাৎ আঘাত বা কোনো এক্সিস্টেন্স বা কোনো বাধা বা সংঘর্ষ ছাড়াই উৎপন্ন হচ্ছে, তাকে অনাহত চক্রের ব্রহ্মনাধ্বনি বলা হয়, সোহম। ঠিক আছে, সুতরাং এই শব্দতত্ত্ব আছে। এই শব্দতত্ত্ব যদি স্বীকার করা হয় তাহলে শাকুন শাস্ত্রে এই যে টিকটিকি বা কাক ডেকে উঠছে সেটা কিন্তু বলেছে, ব্যাখ্যা করেছে। সেটা কি? এই দুম করে ডেকে উঠলো আর আপনি আর আপনার ঘুম ভেঙে গেল, আর ঘুম থেকে উঠে আপনি ভাবলেন বিরাট কিছু পেয়ে গেলাম, এটা কিন্তু হবে না। কারণ এই যে গ্রহ আদির ব্যাপার আছে, টিকটিকি যদি এখন পূর্ব দিক ডেকে ওঠে, ওই পূর্ব দিকে কোন গ্রহ অবস্থান করছে এবং কি বার, কি তিথি, কি নক্ষত্র বিরাজ করছে, এইটার সাপেক্ষে যদি দেখা যায় ওখানে রাহু বিরাজ করছে, তাহলে সেটা অশুভ সংকেত। মানে অনেক বিষয় তারপরে বুঝতে হবে যে টিকটিকি ওই কর্নার থেকে ডেকেছে, ওই কর্নারে এই গ্রহ ছিল, এই বার ছিল, এই তিথি নক্ষত্র ছিল, তাহলে ওখানে আমরা বলতে পারি, যদি কেউ সঠিক প্রক্রিয়ায় সরোদয় শাস্ত্র নির্ণয় করতে পারে, অর্থাৎ বিচার করতে পারে এই সমস্ত শাকুন শাস্ত্র বা এই সমস্ত প্রাণীদের ডাক আদি, তাহলে বোঝা যাবে 100% কিছু যে সংকেতটি মিলছে তা সত্য হবে। ক্লিয়ার? তার মানে টিকটিকি, এবার এটা তো ডাকের ব্যাপারটা, এই যে গায়ে পড়ার ব্যাপারটি তো আমি সংক্ষেপে বললাম। মোটামুটি এখানে গায়ে পড়ার বিষয়ে আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলবো। এই ঘটনা আমার একবার ঘটেছে। আপনি প্রথমেই যে বললেন মহিলাদের বাম ভাগে পড়লে শুভ সংকেত হয়, তো এটা আমার জীবনে একবার ঘটেছিল। বাম দিকে টিকটিকি পড়েছিল এবং ওই দিনই মানে ভীষণ ভয়ঙ্কর সংঘর্ষের মধ্যে দিয়ে হলেও আমার জীবনের মোড় অনেকখানি ঘুরে গিয়েছিল, একটা নতুন দিশা খুলে গিয়েছিল। এইবার আমার প্রশ্ন হচ্ছে, এই যে আমার এই রকম হবে ওই দিন, এটা টিকটিকি কি করে জানলো? বিষয়টি টিকটিকি জানেনি, জেনেছো তুমি। ঠিক আছে, মানে এটা কি জেনেছো কাকতালীয়? তুমি, এটা তুমি ভেবে নিয়েছো, এটা তোমার মস্তিষ্ক প্রসূত বিজ্ঞান। কিন্তু প্রকৃত বিজ্ঞান কেমনও হতে পারে যে টিকটিকি ছাদে ছিল, বৈজ্ঞানিক ফর্মুলা অনুসারে বলা হয়। আমরা কখনো কখনো দেখি টিকটিকি হঠাৎ পড়ে যাচ্ছে নিচে। আমি পরিষ্কার লক্ষ্য করেছি যে টিকটিকি ডিসব্যালেন্স, মানে তার ব্যালেন্স, টিকটিকি তার ব্যালেন্স হারিয়ে ফেলেছে। এই যে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে তো এই সমস্ত সরীসৃপ প্রাণীরা চলছে। যেমন ধরো, অ্যাকচুয়ালি টিকটিকি তো সরীসৃপ প্রাণী। এইবার দেখাচ্ছে কি যে একটি ছাদে সেরকমভাবে লেগে ঘুরে বেড়াচ্ছে, হাতের তালুর মধ্যে, হাতের তালুতে বায়ুর থলির কারণে ওদের কিন্তু অনেক ব্যাপার থাকে, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব থাকে, কম থাকে, বেশি থাকে, যে কারণে এই যে উড্ডীয়মান অবস্থা, উপরে ওঠা বা লেগে থাকা, নানান কিছু ব্যাপার হতে পারে। তো সেইখানে ইমব্যালেন্স হয়ে যায়, আমি সচক্ষে দেখেছি। আবার কোথাও কোথাও আমরা এরকম দেখেছি যে আমরা সাধারণত আজকাল প্রাণীদের প্রকাশ্যে দেখতে পাই, তারা কিন্তু যে প্রজনন যে শক্তি, যেটা অ্যাকচুয়ালি জেনারেট করা আর কি, পুরুষ এবং প্রকৃতির সাহচর্যে এসে তারা জেনারেট করে। এই যে সম্মিলনের বা তাদের মিলনের যে সময়টি, সেটা কখনো কখনো আমাদের চোখে পড়ে যায় অনেক প্রাণীদের ক্ষেত্রে, এটা আমরা দেখতে পাই, কুকুরাদি থেকে শুরু করে অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে। তো সেখানে এরকম বলছে, যদি আপনি এরকম দেখেন তাহলে বুঝলেন যে আপনার বন্ধু প্রাপ্তি হতে চলেছে, সুমিত্র প্রাপ্তি হতে চলেছে। এগুলো একটি আমাদের মিলিয়ে দেওয়ার প্রচেষ্টা, কিন্তু আসল সত্য কিন্তু তিথি, কাল, নক্ষত্র আদি অনেক কিছু বিচার বিশ্লেষণ করে আসবে। আর যে ঘটনাটি তোমার জীবনে ঘটেছে সেটা হচ্ছে নাম্বার 1, সে টিকটিকি হয়তো তার ব্যালেন্স হারিয়ে ফেলেছিল, ওই মুহূর্তে সে সেখানে পড়ে গেছে। আর এই পড়ে যাওয়াটি কাকতালীয় ব্যাপার হলেও শাকুন শাস্ত্র অনুসারে হয়তো সেটা ঠিক টাইমে মিলে গেছে। ফলে এদিকে তোমার চিন্তার সাথে পজিটিভনেস কাজ করেছে। আসলে তখনও আমি এই বিষয়টা ওয়াকিবহাল ছিলাম না। না থাকলেও আমাদের সুপ্রাচীন কাল থেকে বংশ পরম্পরায় গ্রাম্য মতবাদ বা প্রবাদ অনুসারে চলে এসেছে, এগুলো আমরা কখনোই ছোটবেলায় পড়িনি। কিন্তু কখন যে কিভাবে মস্তিষ্কে এটা ঢুকে গেছে আমাদের সুপ্রাচীন কাল থেকে বংশ পরম্পরায়, ধীরে ধীরে
কিভাবে না কিভাবে ঢুকে গেছে আমিও তো জানতাম না, কিন্তু আমি বিশ্বাস করেছিলাম যে টিকটিকি যখন ডেকে উঠেছে তখন আমার ওই পরীক্ষাগারে গিয়ে ইংলিশ যে এসএটি বেঁধে যাবে কনফার্ম 6 মাস আগে আমি জেনে গেলাম, এবং তাই পরীক্ষা হলে পড়ে গেল। ব্যাপারটি কি দাঁড়ালো? ব্যাপারটি দাঁড়ালো যে এটি একটি ইনোসেন্ট কনসেপ্ট, ঠিক আছে, কাকতালীয় ব্যাপার, সঙ্গে শাকুন শাস্ত্রের গ্রহ নক্ষত্র আদির সাথে যদি মিলে যায়, এতগুলো জিনিস মিলে গিয়ে তখন হয়তো একটি রেজাল্ট আমরা পাচ্ছি এবং আমরা বিশ্বাস করছি এবং মেনে নিচ্ছি। কিন্তু সর্বতোভাবে সবসময় একটি টিকটিকি আপনার জীবনের ভবিষ্যৎ বলে দেবে, আমার মনে হয় এই জায়গাটা একটু ডিসমিস আছে আর কি। সবসময় একটি প্রাণী আমার আগম নিগম বলে দেবে, তার জন্য তার সৃষ্টি হয়েছে। আরে ভাই, তার বাঁচা, খাওয়া দাওয়া, হাগা, প্রস্রাব আদি যা কিছু আছে এগুলো তো আছে, মলমূত্র আদি পরিত্যাগ করা এগুলো তো আছে, তা সেগুলো তার জীবনে থাকবে না? সে কি একটু কথা বলতে চাইবে না? সে কি তাকাতে পারবে না? এবার একটি টিকটিকি বা ইঁদুর আপনার দিকে তাকিয়েছে বা তোমার দিকে তাকিয়েছে, এরকম যদি আমি ধরে, তাই সেই টিকটিকি কেন বা ইঁদুর কেন আমার দিকে তাকালো, তার মানে গণেশের দৃষ্টি আমার উপরে পড়েছে। দীপাবলির দিনে টিকটিকি যখন আমার চোখের সামনে এসে পড়ে, লক্ষ্মী একদম আমার মাথার উপরে এসে পড়েছে। টিকটিকি তো ঘরে এখন একটি আছে কিন্তু বেটি, সেটা কি যে বলছে টিকটিকি যাদের বাড়িতে থাকে বুঝতে হবে যে লক্ষ্মী তার বাড়িতে রয়েছে। এমন কোনো বাড়ি আছে তার বাড়িতে টিকটিকি নেই? না। তাহলে প্রত্যেকের বাড়িতে লক্ষ্মী আছে। আচ্ছা, এবার প্রত্যেকের বাড়িতে যদি লক্ষ্মী থাকে তাহলে প্রত্যেক মানুষই ধন ঐশ্বর্যশালী, কিন্তু তা কি আছে? ভারতবর্ষে অনেক দরিদ্র মানুষ আছে। কিন্তু একটি দৃষ্টিকোণ থেকে দেখতে হবে, দার্শনিক দৃষ্টিকোণ থেকে, সত্যি লক্ষ্মী কিন্তু প্রত্যেকের ঘরে আছে। কেন আছে? কেন বললাম? কারণ কি? কারণ হচ্ছে যে একেবারেই দরিদ্র সে হয়তো 3 দিন অন্তর খায়, কিন্তু এক মুঠো অন্ন খায়। অন্নটা কে দিচ্ছে? অন্নপূর্ণা, সাক্ষাৎ মহালক্ষ্মীর ওখান থেকে আসছে তো একদম। হ্যাঁ, যে একেবারেই গরিব তার কথাই ধরে, সে কোনো না কোনো ভাবে বেঁচে আছে। এই বেঁচে থাকার যে সঞ্জীবনী শক্তি, যে উদ্দীপক শক্তি, যে অন্ন শক্তি, যে খাদ্য শক্তি থেকেই তো আমাদের এই সঞ্জীবনী শক্তি আসে। তাহলে খাদ্য শক্তির আরেক নাম মহালক্ষ্মী বা অন্নপূর্ণা। কে দিচ্ছে? মহালক্ষ্মী দিচ্ছে বা লক্ষ্মী দিচ্ছে? তাহলে লক্ষ্মী কৃপা কাকে করছে না? প্রত্যেককেই করছে। কিন্তু মাঝখানে একটি বিষয় আছে, কর্মফল। কর্ম অনুসারে নিয়তি, অর্থাৎ লক্ষ্মীর একটি স্বরূপ হচ্ছে নিয়তি, ঠিক আছে, বা অভিন্ন স্বরূপ নিয়তি। পরা প্রকৃতির তত্ত্ব বা প্রকৃতি সত্তা, কি জড়া প্রকৃতি, কি পরা প্রকৃতি, তিনি নিয়তি রূপে কর্ম সৃষ্টি করে দিয়েছেন। মনুষ্য জগতে বা প্রাণী জগতে মানুষ বা প্রাণী কর্ম করছে, কর্ম থেকে কর্মফল সৃষ্টি হচ্ছে। প্রকৃতির নিয়ম অনুসারে অদ্ভুতভাবে এই ফল তৈরি হয়। গাছ লাগিয়েছ, ফল সৃষ্টি হবে, এটা কিন্তু একটি স্বাভাবিক প্রাকৃতিক নিয়ম। তাই তুমি যদি কর্মস্বরূপ বৃক্ষ লাগাও জীবনে, তাহলে সেই ফলই উৎপন্ন হবে। যদি নারকেল গাছ লাগাও, নারকেল, আম গাছ আম, জাম গাছ জাম। তুমি জাম গাছ লাগিয়ে প্রত্যাশা করতে পারো না যে নারকেল হবে। সাধারণত সেটা যদি আমরা হাইব্রিড পদ্ধতিতে বিভিন্নভাবে জেনারেট করি বা ক্রস করে দিই, তাই না, তখন এই জিনিসগুলো অন্যরকম হতে পারে, কিন্তু এগুলো আর্টিফিশিয়াল। কিন্তু ন্যাচারালি আমরা দেখি আমে আম, জামে জাম, নারকেলে নারকেল, বেলে বেল, তেলে তেল, মানে সর্ষে তেল বা অন্যান্য শস্য আদিতে তেল হয়, বিভিন্নভাবে হতে পারে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে তুমি যেমন কর্ম করবে ঠিক তেমনই আম জাম ইত্যাদি ফল হবে। আর এই ফলটা কে প্রদান করবে? অটোমেটিক নিয়তির থেকে, প্রকৃতি থেকে এটা আসবে। কিন্তু প্রকৃতি তোমার উপরে জোর করে জামটা চাপিয়ে দেবে না, কারণ এটি একটি ব্যালেন্সের জায়গা, স্থিতি শক্তি। মায়ের একটি স্থিতি শক্তি আছে, যেটাকে আমরা বলি বৈষ্ণবী শক্তি। এই স্থিতি শক্তি মানে ব্যালেন্সের জায়গা। এই ব্যালেন্স যদি নষ্ট হয়ে যায়, তখন ডিসঅর্ডার হয়ে যায়, তখন অ্যাক্সিডেন্ট ঘটে, তখন আমরা অশুভ সংকেত বলি। অর্থাৎ এটা ডিপেন্ড করছে অন ইয়োরসেলফ, এবং সমস্ত এনার্জি উইদিন ইয়োরসেলফ। পরা প্রকৃতি শক্তি, জড়া প্রকৃতি শক্তি উইদিন ইয়োরসেলফ। এক অদ্ভুত বিষয়। এই সামঞ্জস্যতার ভেতরে যদি কেউ চলতে পারে, তাহলে সে নিজেই বুঝতে পারবে সরোদয় শাস্ত্র অনুসারে তার কি হতে চলেছে।
টিকটিকি বা ইঁদুরের উপরে বা অন্য প্রাণীর উপরে নির্ভর করতে হবে না। কিন্তু অন্যান্য প্রাণীদের সে নিম্নমানের হোক, যাই হোক না কেন, তাদের আনুভূতিক শক্তি আছে, তারাও ব্যালেন্সের সাপেক্ষে চলছে। স্বয়ং পরাপ্রকৃতি তাদেরকে চালায়, মানুষকে না চালালেও এটা 100% শিওর শাস্ত্রীয় সিদ্ধান্ত বা মহাপুরুষদের সিদ্ধান্ত যে এই সাধারণ যে মনুষ্য নিম্নতর যে প্রাণী, তাদেরকে স্বয়ং পরাপ্রকৃতি চালায়। ওদের নিজস্ব কোনো কর্ম বা কর্মফল হয় না। আচ্ছা, ওদের আপলিফমেন্টে যাওয়া আছে, মানে উন্নত স্তরে যাওয়া আছে, কিন্তু নিম্নতর স্থানে যায় না, নিম্নে যায় না, নিচুতে যায় না। কিন্তু মানুষের নিচে আছে, উপরে যাওয়া আছে তার কর্মানুসারে। সুতরাং টিকটিকির উপরে শুধু এটা ডিপেন্ড করবে না, তোমার কর্মের উপরে ডিপেন্ড করবে। সুতরাং অ্যাজ ইউ সো রিপ, যেমন কর্ম তেমন ফল। যাই হোক, এই হচ্ছে বিষয়।